এবার তাকে নিয়ে কিছু কথা। তিনি কিছুদিন আগেই জানিয়েছিলেন এই মুহূর্তে দেশে ফিরতে পারছেন না, তার আসার সঙ্গে অনেক বিষয় জড়িয়ে রয়েছে। কিন্তু তারপর যে ঘটনা ঘটেছে বাংলাদেশে, তাকে এক কথায় সাইক্লোন বলা যেতে পারে। জানালেন তার একটি বিশেষ পরিকল্পনা রয়েছে। কি পরিকল্পনার কথা তিনি বলতে চেয়েছেন, তার উত্তর সময় বলবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রশাসনের জন্য এই ঘটনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন উদ্দেশ্যে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে গোপনে অনুপ্রবেশের চেষ্টা হতে পারে, এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে এই কারফিউ জারি করা হয়েছে। সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীদের এই বিধিনিষেধ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভারত বাংলাদেশের সম্পর্কের বিতর্কের মধ্যে নতুন উদ্ভব হলো খেলোয়াড় মুস্তাফিজুর রহমান। আইপিএলে কেকেআর নিয়েছিল মুস্তাফিজুর রহমানকে, কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে। গত বছর বাংলাদেশের রাজনৈতিক ঘটনাবলীর প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রামে নতুন করে উত্তেজনার খবর প্রকাশিত হয়। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। শেষ মুহূর্তে এসে জামায়াতের সঙ্গে তাদের বনিবনা না হওয়ায় একটি জোট তৈরির যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা ভেস্তে গিয়েছে। আসন্ন ভোট আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে। এই অবস্থায় আবার নতুন করে একটি গুঞ্জন বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ঘুরতে শুরু করেছে। সেই গুঞ্জন হলো আওয়ামী লীগকে বিএনপির সঙ্গে সমঝোতায় যেতে চলেছে। এদিকে আবার তারেককে চীন তলব করেছে, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। তারেক রহমানের ওপর আগ্রহ শুধু ভারতের নয়, আগ্রহ রয়েছে আমেরিকা সহ ইউরোপের অন্যান্য দেশের। এইসব গুঞ্জন থেকে একটা বিষয় স্পষ্ট, যে ইউনূসের হাতে আর ক্ষমতা থাকছে না। এই অবস্থায় হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছে, আর সেই অডিওতে হাসিনাকে বলতে শোনা যায়, 5ই আগস্ট 2024-এ আগুন দিল সে যুব দলের এক নেতা রোমান হাওলাদার, যেখানে সে আগুন লাগালো এবং সঙ্গে এই লোকজনগুলি লুটপাট করে নিয়ে গেল। অন্যের সম্পত্তি লুট করে তাদের খুব পছন্দ। 5ই আগস্ট 2024 আগুন দিল সেই যুব দলের এক নেতা রোমান হাওলাদার, সে আগুন লাগালো এবং সাথে এই লোকজনগুলি লুটপাট করে নিয়ে গেল। অন্যের সম্পদ লুট করতে তাদের খুব পছন্দ। এবার তাকে নিয়ে কিছু কথা। তিনি কিছুদিন আগেই জানিয়েছিলেন এই মুহূর্তে দেশে ফিরতে পারছেন না, তার আসার সঙ্গে অনেক বিষয় জড়িয়ে রয়েছে। কিন্তু তারপর যে ঘটনা ঘটেছে বাংলাদেশে, তাকে এক কথায় সাইক্লোন বলা যেতে পারে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদের মতে, তিনি এলেন, তিনি দেখলেন, তিনি জয় করলেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে তারেক রহমান। তিনি দেশে ফিরেছেন প্রাক এক দশকের বেশি সময় লন্ডনে থাকার পর। তার দেশে ফেরার পর থেকে বাংলাদেশের যেসব বিষয়ে আলোচনা শুরু হয়েছে তা হলো মধ্যপন্থার রাজনীতি, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং সহনশীলতার রাজনীতি করার শর্তেই তারেক রহমানকে দেশে ফেরার ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এই নিয়ে কোনো সন্দেহ নেই যে দেশি এবং বিদেশি শক্তিগুলি তারেকের ঘরওয়াপসিকে সমর্থন করেছে। আসলে বাংলাদেশ যেভাবে চরমপন্থার দিকে এগিয়ে যাচ্ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারেক রহমান একমাত্র সেই ব্যক্তি যার উপর কিছুটা হলেও নির্ভর করা যেতে পারে। তার দল বিএনপি জামায়াতের কাছে একটা আতঙ্ক। 18 কোটি আবেগে ভেসে একেবারে দেশের মাটিতে পা রেখেছেন তারেক রহমান। বক্তৃতা দিয়েছেন মার্টিন লুথার কিং স্টাইলে। জানালেন তার একটি বিশেষ পরিকল্পনা রয়েছে। কি পরিকল্পনার কথা তিনি বলতে চেয়েছেন, তার উত্তর সময় বলবে। তারেক রহমান দেশে ফিরবেন এমন কথা শোনা যাচ্ছিল 2024-এর 5ই আগস্টের পর থেকে। অবশেষে তারেক দেশে ফিরলেন। এখন শোনা যাচ্ছিল ভারতের সঙ্গে বোঝাপড়া করতে গিয়েই এতটা সময় নষ্ট হয়েছে। তারেক রহমান দেশে ফেরাই কি বদলে যাবে বাংলাদেশের রাজনীতি? কারণ তারেক রহমানের দল বিএনপি এখন বেশি করে মুক্তিযুদ্ধের কথা বলছে। আগে বিএনপি এবং এই নিয়ে গলা ফাটিয়েছে বলে মনে পড়ে না, তবে এটা অস্বীকার করা যায় না, মুক্তিযুদ্ধের তাদেরও অবদান রয়েছে। তবে কি মুক্তিযুদ্ধের আবেগকে কাজে লাগিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে চাইছেন তারেক রহমান? সেটা বলবে 12ই ফেব্রুয়ারি ভোট পর্ব মিটে যাওয়ার পর ভোট গণনা শুরু হলে। বরাবর ভারত বিদ্বেষী ঠোঁটকাটা নেতা বলেই হাদি পরিচিত ছিলেন। দিনে দুপুরে অজ্ঞাত পরিচয় রাস্তার ওপরে হাদির হত্যা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। তারপরে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রশাসনের জন্য এই ঘটনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং আতঙ্কে ডুবেছে স্বয়ং ইউনূস সাহেব। একদিকে যেমন ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে, অন্যদিকে হত্যাকাণ্ডের মূল অভিযুক্তের বয়ান বাংলাদেশ প্রশাসনের বলা ভালো ইউনূস প্রশাসনের দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে। ওসমান হাদি ছিলেন ভারত বিরোধী ভাবধারার একজন নেতা। বাংলাদেশ পুলিশের দাবি ছিল হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন, কিন্তু সেই দাবি নস্যাৎ করে দিলেন স্বয়ং আততায়ী মাসুদ নিজেই একটি ভিডিও বার্তা প্রকাশ করে দিয়ে। সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরীর যেখানে শেয়ার করা ওই ভিডিওতে
মাসুদ দাবি করে বলেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন এবং ভারতে প্রবেশ করেননি এবং তিনি এও জানিয়েছেন মোহাম্মদ ইউনূসের প্রশাসন যে ভারতের ওপর দায় চাপাচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। নিজেকে নির্দোষ দাবি করে তিনি আরো বলেন তাকে এবং তার পরিবারকে রাজনৈতিকভাবে ভাসানো হচ্ছে। হাদির সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন ছিল। আইটি কন্ট্যাক্ট পাওয়ার জন্য তিনি হাদিকে 5 লক্ষ টাকা দিয়েছিলেন, কিন্তু কোনো বিরোধ ছিল না। মাসুদ আরও ইঙ্গিত দিয়েছেন যে ওসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে জামায়াত শিবিরের হাত থাকতে পারে, আর এতেই যত রহস্যের সৃষ্টি হয়েছে বাংলাদেশে। তাহলে কেন হত্যা হতে হলো হাদিকে? কারাই বা হাদিকে হত্যা করলো? নানা প্রশ্নের জন্ম দিচ্ছে এই ভাইরাল হওয়া ভিডিওটিতে। উল্লেখ্য, ওসমান হাদি 2024 সালে ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত মুখ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। ঢাকায় একটি মসজিদ থেকে বেরোনোর সময় তাকে গুলি করা হয়। প্রথমে ঢাকার হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য পাঠানো হয় এবং সিঙ্গাপুর হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর তার শেষকৃত্যে ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তিনি ঢাকায় শেষকৃত্যে উপস্থিত ছিলেন। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে, তখন জয়শঙ্করের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এরই মাঝে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যাকাণ্ড বিষয়টি আরো জটিল করে তুলেছে। ওসমান হাদি হত্যাকাণ্ডের পর সৃষ্ট সহিংসতা এবং অভিযুক্তের নতুন দাবি, যার ফলে প্রবল চাপে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। তার এই ভাইরাল হওয়া ভিডিও বার্তা ইতিমধ্যেই বাংলাদেশের শোরগোল ফেলে দিয়েছে। এখন দেখার, ভারতের ওপর দোষ চাপানো ইউনূস নিজের মুখ রক্ষা করতে কোন পথ অবলম্বন করেন। বাংলাদেশ সীমান্তে জঙ্গি আনাগোনা বেড়েছে, তাই রেড অ্যালার্ট জারি করেছে, এরকম একটি খবর দিচ্ছে নর্থ ইস্ট নিউজ। তবে কি হিন্দু নিধনে অ্যাকশনে দিল্লি, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? সেই কারণে এত কড়া অ্যাকশন নিতে হচ্ছে ভারতকে। ভারত পূর্ব দিকে অনিরাপদ বলে মনে করছে। ত্রিপুরাতে লক্ষ্য করা হচ্ছে কতটা তৎপরতা। জঙ্গিদের গতিবিধির পরিপ্রেক্ষিতে ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা তথ্যে জানানো হচ্ছে যে বাংলাদেশ ভিত্তিক দুটি সশস্ত্র গোষ্ঠী, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট সদস্যদের সম্ভাব্য চলাচলের পর কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থেকে প্রাপ্ত তথ্য থেকে গোমতী জেলার জেলা ম্যাজিস্ট্রেট অনুপ্রবেশ রোধ এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সীমান্তবর্তী এলাকাতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। জারি করা এই কারফিউ 28শে ফেব্রুয়ারি পর্যন্ত সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে। জেলা প্রশাসন জানিয়েছে জঙ্গিরা বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গা এবং চরমপন্থী সংগঠনের সঙ্গে অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান এবং শান্তিরক্ষা বিঘ্নিত করতে পারে। এমন উদ্দেশ্যে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে গোপনে অনুপ্রবেশের চেষ্টা হতে পারে। এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে এই কারফিউ জারি করা হয়েছে। সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীদের এই বিধিনিষেধ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আন্তর্জাতিক সীমান্তের 300 মিটারের মধ্যে বসবাসকারী বাসিন্দাদেরও কারফিউ বিধানের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। গোমতী এবং ধলাই জেলাগুলি দক্ষিণ পূর্ব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নেয়, যেখানে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে। গত বছর জুনে ত্রিপুরা পুলিশ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে পিসিজিএসএস এর 13 জন সদস্যকে আটক করে, যাদের মধ্যে 2 জন মহিলাও ছিলেন। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার জন্য এই কারফিউ জারি করা হয়েছে। পিসিজিএসএস এর পূর্বে শান্তি বাহিনীর সঙ্গে যুক্ত ছিল একটি সশস্ত্র গোষ্ঠী, যারা চাকমার মতো আদিবাসী সম্প্রদায়ের মতো একটি সার্বভৌম পার্বত্য চট্টগ্রামের দাবিতে দীর্ঘ বিদ্রোহ চালিয়েছিল। 1997 সালে 2রা ডিসেম্বর পিসিজেএসএস এবং বাংলাদেশ সরকারের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই সংঘাতের অবসান ঘটেছিল। যদিও উপজাতীয় গোষ্ঠীগুলি বারবার অভিযোগ করে আসছে যে এই চুক্তির মূল ধারাগুলি বাস্তবায়িত হয়নি। গত বছর বাংলাদেশের রাজনৈতিক ঘটনাবলীর প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রামে নতুন করে উত্তেজনার খবর প্রকাশিত হয়। এমনিতেই পার্বত্য চট্টগ্রাম উত্তেজনাপূর্ণ এলাকা। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সেটা আরও দ্বিগুণ হয়েছে। এর মধ্যে ত্রিপুরার সীমান্তে কারফিউ জারি করা একটা রেড নোটিস মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভারত বাংলাদেশের সম্পর্ক এমনিতেই তলানিতে পৌঁছেছে। এর মধ্যে ত্রিপুরা সীমান্তে কারফিউ জারি একটি বড় ইঙ্গিত দিচ্ছে, বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এমনকি ভারত পূর্ব সীমান্তে যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে, নিরাপত্তা জোরদার করেছে। আর এর মধ্যেই খবর, মুস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দিয়েছে, যেটা বলাই বাহুল্য দুই দেশের সম্পর্কের সমীকরণ খুব একটা বদলায়নি। শেষমেশ বাংলাদেশের নির্বাচন হওয়ার পর, সরকার পরিবর্তনের পর এখন কি পরিস্থিতি তৈরি হয় সেটাই দেখার।